হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো আজকে ভিডিওতে আমি চলে এসেছি ওয়েডনেসডে সিজন 2 এর ডিটেলস এক্সপ্লেনেশন নিয়ে। তাই আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনাদের সিরিজের গল্পকে নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকবে না, যার জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাছাড়া সিরিজের 4টে পার্ট একসঙ্গে এক্সপ্লেন করলে যেহেতু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছিল, তাই আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, যেখানে এই ভিডিওতে আমি প্রথম এবং দ্বিতীয় এপিসোডকে এক্সপ্লেন করব, আর পরবর্তী ভিডিওটা যেটা 1-2 দিনের মধ্যেই চলে আসবে সেখানে তৃতীয় এবং চতুর্থ এপিসোডকে এক্সপ্লেন করব, যাতে করে আপনাদের ভিডিওটা দেখতে বোরিং না লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তো প্রথম এপিসোডের শুরুতে আমরা ওয়েডনেসডেকে একটা বাড়ির মধ্যে হাত মুখ বাঁধা অবস্থায় দেখি, যার আশেপাশে অনেকগুলো পুতুল চেয়ারে বসানো ছিল। এখানে ওয়েডনেসডের কথার মাধ্যমে আমরা জানতে পারি সে আসলে একটা সিরিয়াল কিলারের হাতে বন্দী হয়ে গিয়েছে। যেটা কিভাবে ঘটেছে সেটা জানার জন্য আমাদের 6 সপ্তাহ আগের ঘটনাকে দেখানো হয়, যার দরুন ওয়েডনেসডেকে আমরা অনেকগুলো মোমবাতির মাঝে বসে একটা কালো জাদুর বই পড়তে দেখি, যে জানায় স্কুলের ছুটি চলার দরুন সে নিজের অলৌকিক ক্ষমতার উপর অনেক বেশি কাজ করেছে, যার ফলে সে এখন বিষয়টার উপর অনেকটাই দক্ষ হয়ে গেছে। তাই সেটার ব্যবহার করে সে তার ছোটোবেলার সবথেকে পছন্দের কাজ সিরিয়াল কিলারদের ধরার কাজে লেগে পড়ে। তখনই আমাদের ছোট ওয়েডনেসডেকে দেখানো হয় যে স্কুলে তার টিচার ও ক্লাসমেটদের তার একটা রিসার্চ দেখায়, যেটাতে সিরিয়াল কিলারদের বিষয়ে লেখা ছিল। এখানে ওয়েডনেসডে বাকিদের স্কাপলার নামে একটা সিরিয়াল কিলারের বিষয়ে জানায় যে 11টা হত্যা করার পরেও পুলিশ তাকে এখনও ধরতে পারেনি, যেটা শুনে বাকিদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এখন ওয়েডনেসডে থিংকে দিয়ে লাস্ট ক্রাইম সিনে পাওয়া বলিং বল পুলিশ স্টেশন থেকে চুরি করিয়ে নিয়ে আসে, যেটার পর সে যখন বলটাকে স্পর্শ করে তখনই সে তার ভিশনের মাধ্যমে কিলারের সমস্ত তথ্যগুলো পেয়ে যায়। এরপর আমাদেরকে ক্যান্সাস শহরকে দেখানো হয়, যেখানে কিলার যখন তার পরবর্তী শিকারের জন্য বার হচ্ছিল, ঠিক তখনই তার সামনে ওয়েডনেসডে চলে আসে, যে কিলারের উপর ইলেকট্রিক গান দিয়ে আক্রমণ করতে গেলে কিলার তার হাত ধরে নেয়, যার সাথে সাথে ওয়েডনেসডে চোখ দিয়ে এক ধরনের কালো তরল বার হয়ে সে সেখানেই বেহুশ হয়ে যায়। আর এটা দেখে আমরা বুঝতে পারি কিভাবে কিলার তাকে বন্দি বানিয়েছে। এখন বর্তমানে স্কাপলার নামে সেই কিলারটা তার কিছু অস্ত্র নিয়ে ওয়েডনেসডের কাছে এসে তাকে তারই মতো একটা পুতুল দেখিয়ে বলে সে তার প্রত্যেকটা শিকারকে শেষ করার পর তাদের মতো দেখতে একটা করে পুতুল বানিয়ে নেয়, যেটা সে তার বাড়িতে সাজিয়ে রাখে। এখন কথাটা বলে সে ওয়েডনেসডের মুখের কাপড় খুলে দিলে সাথে সাথে সেখানে থাকা একটা পুতুলের মধ্যে দেখে থিং বার হয়ে এসে কিলারের উপর অ্যাটাক করে দিয়ে তার মাথা বারবার মাটির মধ্যে ঠুকে দিয়ে তাকে সেখানেই বেহুশ করে দেয়। এদিকে এতক্ষণে ওয়েডনেসডে নিজের হাতের বাঁধন খুলে উঠে দাঁড়ালে থিং তার চোখ থেকে বার হওয়া কালো তরলের বিষয়ে জানালে ওয়েডনেসডে বিষয়টাকে বেশি আমল দেয় না এবং কিলারের অস্ত্রের ভাণ্ডার থেকে একটা বড় ছুরি হাতে নিয়ে কিলারের দিকে এগিয়ে যায়, যাকে দেখে কিলার ভয়ে চিৎকার করে ওঠে আর স্ক্রিনটি এখানে ব্ল্যাকআউট হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ওয়েডনেসডের বাড়িকে দেখানো হয়, যেখানকার দেওয়ালে টাঙানো নিউজ পেপার কাটিং দেখে আমরা জানতে পারি কোনো এক অজ্ঞাত মেয়ের দেওয়া তথ্যের সাহায্যে পুলিশ সিরিয়াল কিলার স্ক্যাপলারকে ধরতে সক্ষম হয়েছে। যেখানে এই অজ্ঞাত মেয়েটা কে ছিল সেটা তো আমরা আগে থেকেই জানি। তখনই আমরা ওয়েডনেসডেকে দেখতে পাই যে সেই কালো জাদুর বইটার মধ্যে তার চোখ দিয়ে বার হওয়া কালো তরলের বিষয়ে খোঁজ করছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও সে তার মধ্যে কিছুই খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে তার মা মর্টিসিয়া অ্যাডামস চলে আসে, যে ওয়েডনেসডেকে তার স্কুলের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলে, কারণ একটা লম্বা ছুটির পর আজ তাদের স্কুল খুলছিল। এখানে আমরা মর্টিসিয়ার কথার মাধ্যমে এটাও জানতে পারি ওয়েডনেসডে তার মায়ের সঙ্গে এই ছুটির দিনগুলোতে ভালোভাবে সময় কাটায়নি, যেটাতে মর্টিসিয়া একটু কষ্ট পায়। কিন্তু ওয়েডনেসডে জানায় যেহেতু সে তার নোবেল লিখতে ব্যস্ত ছিল তাই তার সময় হয়ে ওঠেনি, যেটা শুনে মর্টিসিয়া আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওয়েডনেসডের মা বাবাকে, তাকেও তার ছোট ভাই পাগসলিকে তাদের স্কুল নেবার মোড়ে ছাড়তে যাওয়ার জন্য বার হয়ে যেতে দেখি, যেখানে পথে যেতে যেতে পাগসলি তার পাওয়ারের সাহায্যে রাস্তায় সাইনবোর্ডগুলোকে নষ্ট করে দেয়, যেটা দেখে আমরা বুঝতে পারি পাগসলির মধ্যে তার আঙ্কেলের মতো ইলেকট্রিক শক দেওয়ার ক্ষমতা ছিল। তাই ওয়েডনেসডে তাকে সামনেই আসা স্টপ সাইনটাকে নষ্ট করে দিতে বলে, যেটা শুনে পাগসলি সেটাই করলে রাস্তার মাঝে অনেকগুলো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে সেখানে বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, যেটাতে অ্যাডামস পরিবারের মধ্যে কোনো হেলদোলই ছিল না। উল্টো ঘটনাটিকে দেখে তারা খুবই এনজয় করছিল। তখনই আমাদের এক ব্যক্তিকে দেখানো হয়
যে জঙ্গলে লুকিয়ে একটা কাপলদের ছবি তুলছিল, যাদের দেখে বোঝাই যাচ্ছিল তাদের মধ্যে অবৈধ সম্পর্ক আছে। তাই সম্ভবত কেউ লোকটাকে দিয়ে তাদের উপর নজর রাখছিল। এখন লোকটা তাদের আরও কিছু ছবি ক্লিক করছিল। ঠিক তখনই তার পিছনে একটা গাছে এক এক করে অনেকগুলো রেভান বার্ড এসে বসে, যাদের মধ্যে একটা চোখ খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। এখন বিষয়টা দেখে লোকটা কিছু বুঝতে পারত, তার আগেই সেইগুলো তার উপরে আক্রমণ করে দেয়। যাদের থেকে বাঁচতে লোকটা নিজের গাড়িতে গিয়ে বসে একটা অজ্ঞাত ব্যক্তিকে কল করে বলে তারা আমাকে খুঁজে নিয়েছে, তাই যদি আমি আর না ফিরি তাহলে সমস্ত তথ্য ও প্রমাণ আমার টেবিলের উপরেই রাখা আছে। যেটা বলে সে শেষ করেই ছিল, তখনই সে লক্ষ্য করে সেই ভয়ঙ্কর রেভান বার্ডগুলো তার গাড়ির ভিতরে ঢুকে গিয়েছে, যারা তার উপরে আবারও আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে দেয়। এখন প্রশ্ন হলো লোকটা এখানে কার কথা বলছিল আর কিসের প্রমাণ সে তার টেবিলের উপর রেখে এসেছে, সেটা আমরা আগেই জানতে পারবো। তাই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। এখন গল্পে ফিরে আসলে আমরা অ্যাডামস পরিবারকে নেভারমোরে পৌঁছে যেতে দেখি, যেখানে ওয়েডনেসডেকে দেখে নতুন ছাত্রছাত্রীরা তাকে কোনো সেলিব্রিটির মতো গ্রিট করতে শুরু করে, কারণ গত বছর সে তাদের স্কুলকে ধ্বংস হওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এসব ওয়েডনেসডের মোটেও পছন্দ হয় না, কারণ সে বাকিদের মতো ফেমের পিছনে কখনোই ছোটে না। সে শুধু এই কারণে স্কুলকে বাঁচিয়েছিল কারণ তার এই স্কুলটা খুবই পছন্দ হয়ে গিয়েছে। তখনই কিছু নতুন ছাত্ররা এসে ওয়েডনেসডের কাছে তার অটোগ্রাফ চায়, যাদের সে কিছু বলতো। তার আগেই বিয়াঙ্কা সেখানে এসে তার সাইরেন সং ব্যবহার করে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর সে ওয়েডনেসডেকে জানায় তার গত বছরের কীর্তির পর সে স্কুলের মধ্যে কতটা পপুলার হয়ে গিয়েছে, তাই তার এবার থেকে এগুলোর জন্য তৈরি থাকতে হবে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। যেখানে বিয়াঙ্কার কথা শুনে আমরা বুঝতে পারি গত বছরের তুলনায় এখন সে অনেকটাই ভালো হয়ে গিয়েছে। এরপর বিয়াঙ্কা চলে যাওয়ার সাথে সাথে সেখানে স্কুলের নতুন প্রিন্সিপাল মিস্টার ব্যারি ডট চলে আসে, যে ওয়েডনেসডেকে নেভারমোরে স্বাগত জানিয়ে বলে সে নেভারমোরে ফাউন্ডার ফায়ার সেরিমনিকে পুনরায় চালু করছে, যেখানে বিশাল একটা বনফায়ার তৈরি করা হবে। তাই সে চায় ওয়েডনেসডে যেন স্কুলের সম্মানিত ছাত্রী হিসাবে সেখানে উপস্থিত থাকে। তাছাড়া পূর্ববর্তী প্রিন্সিপাল স্কুলটাকে অগোছালো করে গিয়েছে, যেটাকে সে স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু ওয়েডনেসডে প্রিন্সিপালের কথাগুলোকে বেশি আমল না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে তার রুমে গিয়ে তার বান্ধবী ইনেটের সঙ্গে দেখা করে, যে ওয়েডনেসডেকে দেখে খুবই খুশি হয়, যে জানায় সে তার জন্য একটা উপহার নিয়ে এসেছে, যেটা একটা ব্ল্যাক টি শার্ট ছিল। তাই ওয়েডনেসডেও ইনেটকে একটা উপহার দেয়, যেটা সেই পুতুলগুলোর মধ্যেই একটা ছিল, যেটাকে আমরা শুরুতে কিলারের বাড়ির মধ্যে দেখেছিলাম। এখানে পুতুলটার চুল স্পর্শ করে ইনেট বলে পুতুলটার চুলগুলো খুবই সফট, মনে হচ্ছে যেন এগুলো আসল। তখনই ওয়েডনেসডে জানায় এগুলো সত্যিই আসল চুল, যেটাকে সে একটা সিরিয়াল কিলারের বাড়ি থেকে নিয়ে এসেছে, যে মানুষকে হত্যা করে তাদের চুলগুলো পুতুলে লাগিয়ে রাখত। যেটা শুনে ইনেটের একটু অস্বস্তি বোধ হয়। এরপর তারা একে অপরের সঙ্গে কিছু কথা বলতে শুরু করে, যার দরুন ইনেট তাকে তার নোবেলের কথা জিজ্ঞাসা করলে ওয়েডনেসডে জানায় পাবলিশার তার নোবেলের মধ্যে অনেকগুলো ভুল ধরে সেটাকে তার কাছে ফিরিয়ে দিয়েছে। তখনই রুমের দরজা বাইরে থেকে কেউ নক করলে ওয়েডনেসডে যখন গিয়ে দরজাটা খোলে, সে লক্ষ্য করে বাইরে এজ্যাক্স দাঁড়িয়ে আছে, যাকে দেখে ইনেট লুকিয়ে পড়ে। এখন এজ্যাক্স তাকে ইনেট রুমে আছে কিনা জিজ্ঞাসা করলে ইনেট ওয়েডনেসডেকে ইশারা করে মানা করে দিলে ওয়েডনেসডে তাকে মিথ্যা বলে দেয় যে ইনেট আগেই তার বাকি দলবলের সঙ্গে রুম থেকে বেরিয়ে গিয়েছে। যেটা শুনে এজ্যাক্স তাকে ইনেটের জন্য নিয়ে আসা একটা ইউনিকর্নের পুতুল দিয়ে দিতে বললে ওয়েডনেসডে কোনোভাবে সেই পুতুলটা তার হাতে নিয়ে এজ্যাক্সের মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়ে সেটাকে ইনেটের দিকে ছুঁড়ে দেয়। তখনই আমরা ইনেটের কথার মাধ্যমে জানতে পারি সে এখন আর এজ্যাক্সের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কারণ তার ধারণা সে তার জন্য সঠিক ছিল না। এখন কথাগুলো শুনতে শুনতে ওয়েডনেসডে যখন তার জিনিসপত্র রাখার জন্য কাবার্ডের দরজা খোলে, তখনই তার মধ্যে থেকে একটা তীর বেরিয়ে আসে, যেটা সেখানে আগে থেকেই সেট আপ করা ছিল। কিন্তু এখানে আরও অবাক করা বিষয় হলো তীরের সঙ্গে ওয়েডনেসডের একটা ছবিও ছিল, যেটা সেই সময়ের যখন সে নতুন প্রিন্সিপাল ব্যারি ডটের সঙ্গে কথা বলছিল। আর তাতে ওয়েডনেসডেকে স্বাগত জানিয়ে লেখা ছিল যে এখনও সে তার উপর নজর রেখে দিয়েছে। যেটা দেখে আমরা বুঝতে পারি সিজন 1-এর শেষে যে অজ্ঞাত ব্যক্তিটা ওয়েডনেসডেকে স্টক করছিল সে এখনও তার উপর নজর রেখে দিয়েছে। তাই ছবিটাকে হাতে নিয়ে সে তার ভিশনের শক্তির দ্বারা স্টকারটা কে জানার চেষ্টা করতে গেলে সে শুধু স্টকারের পয়েন্ট অফ ভিউটাই দেখতে পায়,
তখনই তার চোখ দিয়ে আবারও সেই কালো তরল বেরিয়ে আসে, যেটা দেখে ইনেট তাকে বিষয়টা জিজ্ঞাসা করলে ওয়েন্সডে আবারও কিছুই না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একই সময় আমরা গোমেজ অ্যাডামসকে দেখি, যে পাগসলিকে তার রুমে ছাড়তে এসেছিল, যেখানে পাগসলির রুমমেট ইউজিনও উপস্থিত ছিল। তাই মর্টিসিয়া তার মা জ্যানেটের সঙ্গে আলাপ করে, যেখানে তার কথার মাধ্যমে তারা জানতে পারে সেও তার স্বামী ইউজিনকে নেভার মোড়ে ফিরে আসার বিপক্ষে ছিল, কিন্তু ইউজিনের অনেক জোর করাতে তারা রাজি হয়ে যায়। এখানে পাগসলি ইউজিনকে সেই দিন রাতের ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ইউজিন জানায় সেই রাতে হাইডের আক্রমণের পর তার এখনও সেই দুঃস্বপ্ন রাতে ভয় দেখায়। এরপর তাদের বাবা মা সেখান থেকে চলে গেলে ইউজিন পাগসলিকে তার শক্তির একটা নমুনা দেখায়, যে জীবজন্তুকে কন্ট্রোল করতে পারত, কিন্তু বিষয়টাতে যেহেতু সে এখনও দক্ষ হয়ে ওঠেনি, তাই সে প্রথমে শুধু মৌমাছিদের কন্ট্রোল করতে পারত, আর এখন পোকামাকড়দেরও করতে পারে, যাদের দেখে পাগসলি খাবার কথা বললে ইউজিন জানায় এগুলো তার পেট, কোনো খাবার জিনিস নয়। যেটা শুনে পাগসলি তার কাছে ক্ষমা চেয়ে তার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে গেলে ইউজিন জানায় যেহেতু তার বোন গত বছর তার জীবন বাঁচিয়েছিল, তার জন্য সে তার রুমমেট হতে রাজি হয়েছে। তাই সে কিছুদিন পরখ করে আগে দেখবে তাদের মধ্যে বন্ডিং হচ্ছে কি না, তারপর বাকিটা দেখা যাবে। এখন তাদের কথার মাঝে সেখানে এজ্যাক্স চলে আসে, যে জানায় সে তাদের ডম অ্যাডভাইজার, তাই তাদের কোনো প্রশ্ন থাকলে তারা যেন তাকে জিজ্ঞাসা করে। কিন্তু ইউজিন ও পাগসলি তাকে কিছু অদ্ভুত প্রশ্ন করলে বিরক্ত হয়ে এজ্যাক্স সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের ওয়েন্সডের মা বাবাকে দেখানো হয়, যাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে দেখে ওয়েন্সডে যখন জিজ্ঞাসা করে তারা কি বিষয়ে কথা বলছে, উত্তরে তার মা জানায় প্রিন্সিপাল ব্যারি ডট চাইছেন এবছরের গালার ফাউন্ড রেজিং কমিটির চেয়ারপারসন যেন সে হয়, কারণ বিগত 3 বছর ধরে এই দায়িত্বটা জেভিয়ারের বাবা ভিনসেন্ট থম পালন করছিলেন, কিন্তু তার ছেলের উপরে হত্যার মিথ্যা অপবাদ আসায় সে তার ছেলেকে নেভার মোড় থেকে বার করে তার ডোনেশনও তুলে নিয়েছে। কথাটা শুনে ওয়েন্সডে জিজ্ঞাসা করে তাহলে কি এবছর জেভিয়ার স্কুলে আসবে না? উত্তরে প্রিন্সিপাল জানায় তাকে তার বাবা সুইজারল্যান্ডের রাইকেনবার্গ একাডেমিতে দিয়েছে। তাই মর্টিসিয়া যদি গালার চেয়ারপারসন হতে রাজি হয় তাহলে তাদের এখানেই থাকতে হবে, যেটা বলে সে তাদের রুম দেখাতে নিয়ে যায়, যেটা গত বছর ম্যারিলিন থরহিলের রুম ছিল, যে ওয়েন্সডের বুদ্ধির সাহায্যে ধরা পড়ে এখন জেলের মধ্যে আছে। এখন প্রিন্সিপাল ব্যারি ডট সেখান থেকে চলে গেলে মর্টিসিয়া ওয়েন্সডেকে বলে যদি সে না চায় তাহলে সে চেয়ারপারসনের পদকে গ্রহণ করবে না। তাছাড়া গুডি চলে যাওয়ার পর এখনও যেহেতু তাদের বংশের কেউ তার স্পিরিচুয়াল গাইড মানে পথপ্রদর্শক হয়নি, তাই ততক্ষণে সে তার মেন্টর হয়ে এখানে থাকবে। কিন্তু ওয়েন্সডে বলে তুমি ডাব আর আমি রেভেন, তাই আমাদের মধ্যে কখনোই মিল হবে না, যেটা বলে সে সেখান থেকে চলে যেতে গেলে মর্টিসিয়া বলে রেভেনকে সামলানোর অভিজ্ঞতা তার আগে থেকেই আছে, যেটা শুনে ওয়েন্সডে বলে তুমি কি আন্টি ওফেলিয়ার কথা বলছো, কিন্তু এর আগে তো তুমি কখনোই তার কথা বলনি। উত্তরে মর্টিসিয়া জানায় তোমাকে দেখে আমার তার কথাই মনে পড়ে, কারণ তোমার মধ্যে আমি তার লক্ষণগুলো দেখতে পাচ্ছি। কথাটা শুনে ওয়েন্সডে বলে তাকে নিয়ে তার বেশি চিন্তা করার প্রয়োজন নেই, তার যদি চিন্তা করার প্রয়োজনই থাকে তাহলে সে যেন পাগসলিকে নিয়ে চিন্তা করে, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। তখনই গোমেজ মর্টিসিয়াকে জিজ্ঞাসা করে সে কি কোনো বিষয়ে খুব চিন্তিত। উত্তরে মর্টিসিয়া জানায় সে নিশ্চিত ওয়েন্সডে তার থেকে কিছু লুকাচ্ছে, তাই সে এবার আর আগের মতো ভুল করবে না। এরপর আমরা ওয়েন্সডেকে থিঙ্কের সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যেতে দেখি, যেখানে হঠাৎ করে পুলিশের গাড়ির সাইরেন শুনে সে যখন বিষয়টা দেখতে সেখানে যায় তখনই সে জানতে পারে কার্ল নামে একটা গোয়েন্দার অস্বাভাবিকভাবে মৃত্যু ঘটেছে, যার উপর কিছু আত্মঘাতী কাকের দল আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে দিয়েছে। এখন অফিসার স্যান্টিয়াগো তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে ওয়েন্সডে জানায় সে শুধু এখানে বিষয়টা দেখতে এসেছে। তখনই সেখানে উপস্থিত কিছু লোকজনেদের মধ্যে একটা হুডি পরা ব্যক্তি ওয়েন্সডেকে দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে শুরু করে, তাই ওয়েন্সডে তার পিছু নিয়ে তাকে ধরে ফেলে, যেটা আর কেউ নয় অফিসার গ্যালপিন ছিল, যে তার ছেলের ঘটনার পর পুলিশের চাকরি ছেড়ে দিয়েছে। এখন গ্যালপিনের সঙ্গে কথা বলে ওয়েন্সডে জানতে পারে আসলে খুন হওয়া গোয়েন্দাটি তারই বন্ধু, আর তারা একটা কেসের উপর একসঙ্গেই কাজ করছিল, যার জন্য তাকে হত্যা করা হয়েছে। গ্যালপিন এখানে এটাও জানায় তার ধারণা খুব তাড়াতাড়ি আউটকাস্টদের উপর কোনো বিপদ আসতে চলেছে, যেটা শুনে ওয়েন্সডে জিজ্ঞাসা করে তার হঠাৎ আউটকাস্টদের নিয়ে এত চিন্তা কেন হচ্ছে। উত্তরে গ্যালপিন জানায় কারণ তার ছেলে টাইলারও একজন আউটকাস্ট, তাই সে যদি তাকে সাহায্য করে তাহলে সে এই কেসটার গোড়ায় পৌঁছে যাবে।
কিন্তু ওয়েন্সডে তার কথায় রাজি না হলে গ্যালপিন তাকে রেভেনবার্ডের থেকে সাবধান থাকতে বলে, কারণ তারা সকলে তাদের উপরে নজর রেখে দিয়েছে। তখনই আমরা সেখানে সেই একচোখো রেভেনবার্ডটাকে লক্ষ্য করি যে সত্যি সত্যি তাদের উপর নজর রেখে দিয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের সেই দিন রাতের ঘটনাকে দেখানো হয়, যেখানে এজাক্স নতুন ছাত্রদের দ্য স্কাল ট্রির গল্প শোনাচ্ছিল। আর এটা স্কুলের একটা প্রথা ছিল যেটাকে প্রথম দিন রাতে নতুন ছাত্রদের শোনাতে হতো। এখন এজাক্স জানায় আজ থেকে বহু বছর আগে একটা বুদ্ধিমান ছেলে ছিল, কিন্তু তার হাড় দুর্বল হওয়ার কারণে তাকে সব সময় বিছানায় শুয়ে থাকতে হতো, যার দরুন সে তার উন্নত আবিষ্কারের ছবি বানাতো যেগুলো তৈরি করার তার স্বপ্ন ছিল। কিন্তু তার জীবন যেহেতু সীমিত সময়ের জন্যই ছিল, তাই সে একদিন ভাবলো কেননা নিজের জন্যই একটা যান্ত্রিক হৃৎপিণ্ড বানানো যাক, যেটা তৈরি করে সে ডক্টরদের সাহায্যে সেটা তার শরীরে বসিয়ে নেয়। ফলে সে নতুন জীবন তো ফিরে পায়, কিন্তু যান্ত্রিক হৃৎপিণ্ড তাকে সম্পূর্ণ পাল্টে দেয়। আর এইভাবেই সে একদিন নেভারমোরে পৌঁছায়, যাকে দেখে সবাই ভাবে সে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি। কিন্তু ধীরে ধীরে তার আবিষ্কারগুলো বিপজ্জনক হয়ে ওঠে, ফলে একদিন রাতে সে নিজের আবিষ্কারের কারণেই মারা যায়। ঘটনাটির পর তার শরীরকে স্কাল ট্রির নিচে দাফন করে দেওয়া হয়, যেখানে এখনও পর্যন্ত কেউ যদি সেই স্কাল ট্রির বাঁ চোখে কান দেয় তাহলে সে সেই যান্ত্রিক হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে পাবে, যেটা শুনে বিষয়টা পাগসির খুবই মনোমুগ্ধকর লাগে। অন্যদিকে একই সময় আমাদের প্রিন্সিপাল ব্যারি ডটকে দেখানো হয় যে বিয়াঙ্কাকে তার অফিসে ডেকে তাকে গালার ফাউন্ড রেজিং কমিটির ছাত্র সদস্য হবার প্রস্তাব দেয় এবং সঠিক ও বেঠিক পদ্ধতি অবলম্বন করে স্কুলের জন্য ডোনেশন জোগাড় করতে বলে। কিন্তু বিয়াঙ্কা কাজটা করতে রাজি না হলে প্রিন্সিপাল তাকে ইনডাইরেক্টভাবে স্কুল থেকে বার করে দেওয়ার হুমকি দেয়, কারণ সে স্কলারশিপের সাহায্যে স্কুলে পড়াশোনা করছিল। তাই আর কোনো পথ না থাকায় এক প্রকার বাধ্য হয়ে বিয়াঙ্কা প্রিন্সিপালের কথাতে রাজি হয়ে যায়, যেটা দেখে আমরা বুঝতে পারি প্রিন্সিপাল ব্যারি ডটকে দেখে যতটা সাধারণ মনে হয় আসলে সে যতটা সাধারণ ছিল না। এখন এসবের মধ্যেই আমরা সেই স্টকারটাকে লক্ষ্য করি যে ওয়েন্সডের সমস্ত গতিবিধির উপর নজর রেখে দিয়েছিল। তখনই আমাদের ওয়েন্সডের মা মর্টিসিয়াকে দেখানো হয় যে তার বোন অফেলিয়ার ডায়েরি চেক করে, যার মধ্যে কিছু অদ্ভুত চিত্র বানানো ছিল, যেটা দেখে সে আরও চিন্তিত হয়ে পড়ে। এরপর আমাদের ওয়েন্সডেকে দেখানো হয় যে একা বসে তার জ্যালো প্লে করছিল। ঠিক তখনই তার কাছে তার নতুন মিউজিক টিচার মিস ক্যাপ্রি চলে আসে, যে খুবই বিখ্যাত ছিল কারণ সে মাত্র 10 বছর বয়সে নিজের মিউজিক অ্যালবাম রিলিজ করেছিল। এখন তারা দুজন একে অপরের সঙ্গে কিছু কথা বলে, যেটার পর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের পরের দিন সকালের ঘটনাকে দেখানো হয়, যেখানে বেশ কয়েকজন ছাত্রছাত্রীরা মিলে বনফায়ারের জন্য তোড়জোড় করছিল। তখনই সেখানে প্রিন্সিপাল ব্যারি ডট চলে আসে, যে মর্টিসিয়াকে জিজ্ঞাসা করে সে গালার দায়িত্বটা নিচ্ছে কি না। উত্তরে মর্টিসিয়া জানায় সে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। কথাটা শুনে প্রিন্সিপাল ব্যারি ডট গালার নতুন ছাত্র সদস্য বিয়াঙ্কার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয়, যে কাজটা করতে রাজি হয়ে গিয়েছিল। এরপর সেই দিন রাতে ইনেট জেভিয়ারের পাঠানো একটা চিঠি পড়ে ওয়েন্সডেকে শোনায়, যার মধ্যে লেখা ছিল, আমি তোমায় মেসেজ করেছিলাম কিন্তু সম্ভবত তুমি আমার দেওয়া ফোনটাকে হারিয়ে ফেলেছো, তাই এই চিঠির সঙ্গে চিত্রটা পাঠালাম, যেটা হঠাৎ আমার একটা ভিশনের মধ্যে এসেছিল। তাই আমার ধারণা এই চিত্রের সঙ্গে তোমার কোনো না কোনো যোগাযোগ নিশ্চিত আছে। যেখানে চিত্রটা আর কিছু নয়, সেই রেভেনবার্ডেরই ছিল, যাকে আমরা ওয়েন্সডের উপর নজর রাখতে দেখেছিলাম। তাই ইনেট জিজ্ঞাসা করে হেডস্টোনের উপর রেভেনবার্ড, এর মানে কি হতে পারে? উত্তরে ওয়েন্সডে কিছু বলতো, তখনই সে লক্ষ্য করে তার টাইপরাইটারে কেউ কিছু টাইপ করেছে, যেটা হাতে নিয়ে সে জানতে পারে তার স্টকার তার নোবেলটাকে চুরি করে নিয়েছে, যেটাকে আজ রাতে সে বনফায়ারের সঙ্গে জ্বালিয়ে দেবে। যেটা জানার পর ওয়েন্সডে খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে সাথে সাথে বনফায়ারের কাছে চলে আসে এবং থিংকে চারিদিকে নজর রাখতে বলে এগিয়ে যাবে। তখনই তার অনুভব হয় তার জামার পকেটে কিছু আছে, যেটা বার করতে গিয়ে তার হাত কেটে যায়, কারণ চিঠিটার উপরে কিছু ব্লেড চিপকানো ছিল। যেখানে চিঠিটা পড়ে সে জানতে পারে তার নোবেলটা বনফায়ারের নিচে রাখা আছে, তাই স্টকার তাকে বনফায়ারের নিচে আসতে বলে, যেটাতে ওয়েন্সডের সাথে সাথে কিছু কাঠ সরিয়ে বনফায়ারের নিচে চলে যায়। এখন বেশ কিছুটা ভিতরে গিয়ে সে তার নোবেলটাকে অক্ষত অবস্থায় পেয়ে তো যায়, কিন্তু বাইরে ততক্ষণে প্রিন্সিপাল ব্যারি ডট বনফায়ারে আগুন লাগিয়ে দিয়েছিল, যেটা দেখে ইনেট ও থিং প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু আমরা তো আগে থেকেই জানি এসব জিনিস ওয়েন্সডের কাছে তুচ্ছ ছিল, যার জন্য সে ঠিক কোনো না কোনোভাবে সেখান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। এদিকে প্রিন্সিপাল ব্যারি ডট তারও বাকি ছাত্রছাত্রীদের সম্মানে, যারা নেভারমোরকে বাঁচিয়েছিল, একটা পেন্টিং রিভিল করে।
এবং ওয়েন্সডেকে বাকিদের উদ্দেশ্যে কিছু কথা বলতে বলে, কিন্তু ওয়েন্সডের বিষয়টা মোটেও পছন্দ হয় না। তাই সে প্রথমে মাইকটা হাতে নিয়ে তার স্টকারকে ইনডাইরেক্টভাবে হুমকি দেয় যে সে তাকে দ্রুতই খুঁজে বার করে শেষ করে দেবে, যেটা বলে সে জানায়, আমি কোনো হিরো নই, আমি যেমন ঠিক তেমনভাবেই আমাকে তোমাদের গ্রহণ করতে হবে। আর এটা বলে সে সেই পেন্টিংটাকে জ্বালিয়ে দেয়। অন্যদিকে একই সময় পাক্সলি একা সেই স্কাল ট্রির কাছে পৌঁছে যান্ত্রিক হৃৎপিণ্ডের আওয়াজ শোনার চেষ্টা করতে গেলে ভুল করে সে তার ইলেকট্রিক পাওয়ারের সাহায্যে সেই যান্ত্রিক হৃদয়ের ছেলেটাকে জীবিত করে দেয়, যে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে, যাকে খুব ভয়ঙ্কর দেখতে লাগছিল। কিন্তু পাক্সলি এখানে ভয় না পেয়ে উল্টো বিষয়টা দেখে খুবই খুশি হয়। এদিকে বনফায়ার সেরিমনি থেকে চলে এসে ওয়েন্সডে তার রুমের দিকে যাচ্ছিল, যার পিছনে ইনেটও চলে আসে, যে তার সঙ্গে কথা বলার জন্য তার হাত চেপে ধরলে হঠাৎ ওয়েন্সডের চোখ দিয়ে সেই কালো তরল বার হয়ে সে তার ভিশনের জগতে চলে যায়, যেটা একটা ভয়ঙ্কর কবরস্থান ছিল, যেখানে ইনেটের কবরের হেডস্টোনের উপর সেই রেভেনবার্ডটাই ঠিক একইভাবেই বসেছিল যেমনটা জেভিয়ার তার পেন্টিংয়ের মধ্যে বানিয়েছিল। তাই বিষয়টা দেখে ওয়েন্সডে কিছু বুঝতে পারত। তখনই তার পিছনে ইনেটের আত্মা এসে ওয়েন্সডের গলা চেপে ধরে বলে সে তার জন্যই মারা গিয়েছে, যার সাথে সাথে আসল জগতে আমরা ওয়েন্সডেকে মাটিতে শুয়ে ছটফট করতে দেখি। তখনই সেখানে মর্টিসিয়াও চলে আসে, আর প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় এপিসোডের শুরুতে আমরা ওয়েন্সডেকে নিজের হুঁশে ফিরে আসতে দেখি, যে ইনেটের নাম বলে চিৎকার করে উঠলে মর্টিসিয়া জানায় ইনেট ঠিকই আছে, কিন্তু এখন তো তাকে নিয়ে চিন্তা হচ্ছে। মর্টিসিয়া জানায় সে এর আগেও তাকে বলেছিল যখন তার শক্তির প্রসঙ্গ উঠবে তখন সে যেন তাকে সব সত্যিটাই জানায়। তাছাড়া সে তার চোখের কালো তরলের বিষয়ে জানে, যেটা স্পষ্ট বোঝাচ্ছে সে মানসিকভাবে ক্লান্ত। কিন্তু ওয়েন্সডে বলে তার শক্তি তার নিজের আয়ত্তের মধ্যেই আছে। উত্তরে মর্টিসিয়া জানায় তার বোন অফেলিয়াও এই একই কথাই বলতো, যেটাতে ওয়েন্সডে জিজ্ঞাসা করে সে কি এই তরল বার হওয়ার কারণ জানে। উত্তরে মর্টিসিয়া জানায় এই কালো তরলটাকে আটকানো সম্ভব নয়, তাকে ধৈর্য ধরে নতুন স্পিরিচুয়াল গাইডের জন্য অপেক্ষা করতে হবে। তাই ততক্ষণে সে যেন গুডির কালো জাদুর বইটা তাকে দিয়ে দেয়, যার মধ্যে থেকে সে কোনো উপায় বার করার চেষ্টা করবে। কিন্তু মর্টিসিয়ার কথায় ওয়েন্সডে রাজি হয় না এবং তাকে তার কাজে বাধা দিতে মানা করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ওয়েন্সডেকে গাড়ি করে কোথাও যেতে দেখি, যার দরুন সে গ্যালপিনের বলা কথা, জেভিয়ারের পাঠানো পেন্টিং এবং সেই রেভেনবার্ডের কথা ভাবতে লাগে। তখনই তার কিছু মনে হওয়াতে সে লার্জকে গাড়ি ঘুরিয়ে গ্যালপিনের বাড়ির দিকে নিতে বলে। যেখানে পৌঁছে সে যখন গ্যালপিনকে ডাকে তখন সে লক্ষ্য করে অনেক ডাকাডাকি করার পরেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ আসছে না। তাই বাধ্য হয়ে সে নিজেই দরজা খুলে ঘরের ভিতরে চলে যায়, যার দরজাটা আগে থেকেই খোলা ছিল। এখন ভিতরে গিয়ে ওয়েন্সডে গ্যালপিনকে কাউচে বসে থাকতে দেখে তার সঙ্গে কথা বলতে বলতে যখন তার সামনে যায় তখন সে লক্ষ্য করে গ্যালপিনকে কেউ আগেই শেষ করে দিয়েছে, যার দুটো চোখ রেভেনবার্ড উপড়ে নিয়েছিল। তখনই গ্যালপিনের মুখ থেকে অনেকগুলো রেভেনবার্ড বেরিয়ে আসে, যারা ছটফট করতে করতে জানালার কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে যায়, যাদের মধ্যে সেই এক চোখ রেভেনবার্ডটাও উপস্থিত ছিল। ঘটনাটির পর ওয়েন্সডে গ্যালপিনের মৃতদেহকে স্পর্শ করে হত্যাকারী কে জানার চেষ্টা করতে গেলে ওয়েন্সডে বুঝতে পারে তার ভিশন দেখার শক্তি সে হারিয়ে ফেলেছে। ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ চলে আসে, যারা ওয়েন্সডেকে অ্যারেস্ট করে নেয়। এরপর থানায় পৌঁছে অফিসার স্যান্টিয়াগো ওয়েন্সডেকে জিজ্ঞাসাবাদ করে যে সেখানে এত রাতে সে কী করতে গিয়েছিল। উত্তরে ওয়েন্সডে জানায় গ্যালপিন তাকে নিজেই তার বাড়িতে ডেকেছিল। কিন্তু অফিসার তার কথা বিশ্বাস না করলে ওয়েন্সডে জিজ্ঞাসা করে তারা এত রাতে সেখানে কী করতে এসেছিল। উত্তরে অফিসার জানায় এর আগে যার লাশ জঙ্গলে পাওয়া গিয়েছিল, মানে কার্ল নামে সেই গোয়েন্দাটা, সে মৃত্যুর আগে গ্যালপিনকেই শেষবারের মতো কল করেছিল। তাই তারা বিষয়টার উপর ইনভেস্টিগেট করার জন্য যখন গ্যালপিনকে কল করে তখন সে তাদের কলটাকে রিসিভ করে না, যেখানে ফোনটা সেই দিন থেকেই গায়েব হয়ে আছে, যেটাকে তারা গ্যালপিনের বাড়িতেও খুঁজে পায়নি। অফিসারের কথাগুলো শুনে ওয়েন্সডে বিষয়টার জন্য গ্যালপিনের ছেলে টাইলারের উপর সন্দেহ করলে অফিসার জানায় সে উইলো হিলের পাগলা গারদে কঠোর নজরবন্দিতে আছে। তাই সে ওয়েন্সডেকে জিজ্ঞাসা করে সে তাদের থেকে কিছু লুকাচ্ছে কি না। উত্তরে ওয়েন্সডে কিছু বলতো তার আগেই সেখানে গোমেজ চলে আসে, যে নিজেও একটা লয়ার ছিল। তাই সে অফিসারকে তার মেয়ের কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টের অনুমতিপত্র নিয়ে আসতে বলে ওয়েন্সডেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এখন ফেরার সময় ওয়েন্সডের বাবা তাকে জিজ্ঞাসা করে সে গ্যালপিনের কাছে কি করতে গিয়েছিল। উত্তরে ওয়েন্সডে জানায়
আগের দিন তার সঙ্গে গ্যালপিনের দেখা হয়েছিল, যে একটা কেসে তার সাহায্য চেয়েছিল, তার জন্যই সে তার বাড়িতে গিয়েছিল। যেটা বলে সে তার বাবাকে জিজ্ঞাসা করে আন্টি ওফেলিয়ার সঙ্গে কি ঘটেছিল। উত্তরে গোমেজ জানায় সে তাকে এই বিষয়ে কিছুই বলতে পারবে না। এরপর পরের দিন সকালে পাগসলিকে খুঁজতে খুঁজতে ইউজিন যখন তার মৌমাছির ঘরের কাছে পৌঁছায়, তখন সে সেখানে পাগসলিকে পেয়ে যায়, যাকে দেখে সে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উত্তরে পাগসলি তাকে ভিতরে নিয়ে গিয়ে সেই যান্ত্রিক হৃৎপিণ্ডের ছেলেটাকে দেখিয়ে বলে সে তাকে ভুল করে তার ইলেকট্রিক শক্তির দ্বারা জীবিত করে ফেলেছে, যাকে এখন থেকে সে তার পেট বানিয়ে রাখবে। কথাটা শুনে ইউজিন বলে তার মনে হচ্ছে না কাজটা ঠিক হবে, কারণ সে তাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। কিন্তু পাগসলি জানায় তার মাথা পুরো খালি, তাই সে নিজে থেকে কিছুই করতে পারবে না। তাছাড়া তার হয়তো খিদে পেয়েছে, যার জন্য সে এমন আচরণ করছে। কথাটা শুনে ইউজিন তাকে মধু খেতে দিলে সে সেটা খেয়ে তাদের উপরেই বমি করে দেয়, যেটাতে পাগসলি তার নাম স্লার্প রেখে দেয়। এদিকে স্কুলের মধ্যে ওয়েনসডে থিংকে বলে তাদের যত দ্রুত সম্ভব গ্যালপিনের হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। শুধু এটাই নয়, তাদের এটাও জানতে হবে তার জন্য ইনেট কিভাবে মারা যাবে, আর এসবের সঙ্গে সেই রেভেনবার্ডগুলোর কি সম্পর্ক আছে। যেটা বলে সে যখন তার রুমে যায়, তখনই ওয়েনসডে সেখানে ইনেটকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে থিংকে সাহায্য ডেকে আনতে বললে ঠিক তখনই আমরা ইনেটকে হাসতে হাসতে উঠে পড়তে দেখি, যে জানায় তার সঙ্গে সে প্র্যাঙ্ক করছিল, কারণ আজ স্কুলে প্র্যাঙ্ক ডে পালন করা হচ্ছে। আর এটা প্রতি বছরই স্কুলে পালন করা হয়, কিন্তু গত বছর যেহেতু সে দেরি করে অ্যাডমিশন নিয়েছিল, তাই সে এই বিষয়ে কিছুই জানে না। কথাটা শুনে ওয়েনসডে বলে কাজটা সে ভালো করেনি। উত্তরে ইনেট জানায় সেও তো তার বিছানায় একটা নকল চোখ রেখেছিল, যেটা বলে সে ওয়েনসডেকে চোখটা দেখালে ওয়েনসডের সাথে সাথে বুঝে যায় এটা আসলে গ্যালপিনের চোখ। তাই ওয়েনসডে ইনেটকে কিছু বলতো তার আগে ইনেটের ফোনে স্টকারের মেসেজ আসে, যেটা সে ওয়েনসডেকে দেখালে ওয়েনসডে তাকে নাম্বারটাতে কল করতে বলে, যেটাতে ইনেট সেটাই করলে তারা জানতে পারে এটা আসলে গ্যালপিনের নাম্বার। তাই ইনেট জিজ্ঞাসা করে গ্যালপিন তাকে মেসেজ কেন করছে। উত্তরে ওয়েনসডে জানায় এটা আসলে গ্যালপিন নয়, তার হত্যাকারী, কারণ আগের দিন রাতে সে মারা গিয়েছে। কথাটা শুনে ইনেট একটু অবাক হয়ে যায়, যে বলে তাদের এখানে এসে মাত্র দুদিনই হয়েছে, আর এর মধ্যেই সে একটা মার্ডার কেসের সঙ্গে জড়িয়ে পড়েছে। তাই এবার সে এসব ঝামেলার মধ্যে জড়াতে চায় না। তাছাড়া আজ তার ড্রাইভিং টেস্ট আছে, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। এখন ইনেট চলে গেলে ওয়েনসডে গ্যালপিনের চোখের সাহায্যে হত্যাকারীকে দেখার চেষ্টা করে, কিন্তু তার ভিশন দেখার ক্ষমতাটা ফিরে না আসাতে সে কিছুই দেখতে পায় না। তাই সে থিংকে গুডির বইয়ের মধ্যে থেকে কোনো উপায় বার করতে বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে স্কুলের মধ্যে আমরা বাকি ছাত্রছাত্রীদের প্র্যাঙ্ক ডে উদযাপনে ব্যস্ত দেখি, যারা একে অপরের উপরে তাদের শক্তি প্রদর্শন করছিল। তখনই সেখানে প্রিন্সিপাল ব্যারিডটের সঙ্গে নেবার মোড়ের সবথেকে পুরনো প্রফেসর অর্লফ চলে আসে, যার শুধু মাথাটাই মানুষের ছিল আর বাকিটা যান্ত্রিক। এখন তারা দুজনে স্কুলের বিষয়ে কিছু কথা বলছিল, ঠিক তখনই সেখানে ওয়েনসডে চলে আসে, যে প্রিন্সিপাল ব্যারিডটকে জিজ্ঞাসা করে তাদের স্কুলে পাখিদের কারা কন্ট্রোল করতে পারে। উত্তরে প্রফেসর অর্লফ জানায় এটা শুধুমাত্র অ্যাভিয়ানরাই করতে পারে, কিন্তু বিগত 10 বছর ধরে কোনো অ্যাভিয়ান নেবার মোড়ে ভর্তি হয়নি। তাছাড়া সেই বিষয়ে কেন জিজ্ঞাসা করছে। উত্তরে ওয়েনসডে মিথ্যা বলে দেয় যে আউটকাস্টদের নিয়ে সে একটা রিপোর্ট বানাচ্ছে। অন্যদিকে একই সময় আমরা বিয়াঙ্কাকে মর্টিসিয়ার সঙ্গে দেখি, যেখানে তারা যখন গালার ডোনেশনের বিষয়ে কথা বলছিল, তখনই কথায় কথায় মর্টিসিয়া জানায় ওয়েনসডে তার এখানে থাকার বিষয়টাতে খুশি নয়, যেটা শুনে বিয়াঙ্কা তাকে সান্ত্বনা দিয়ে বলে ওয়েনসডে তো কখনোই কোনো বিষয়ে খুশি হয় না। এখানে বিয়াঙ্কা মর্টিসিয়াকে তার মায়ের কথা বলে জানায় প্রিন্সিপাল ব্যারিডট চাইছেন সে যেন তার মায়ের কাছে গালার জন্য কিছু ডোনেশনের কথা বলে, কারণ মর্টিসিয়ার মা খুব বড় বিজনেসম্যান ছিল, তাই সে সাহায্য করলে বাকিরাও এগিয়ে আসবে। কিন্তু মর্টিসিয়া এখানে বিয়াঙ্কার কথাগুলোকে বেশি আমল দেয় না। এর মধ্যেই আমরা পাগসলি ও ইউজিনকে দেখি, যারা আবারও সেই জম্বিটার কাছে ফিরে এসে তাকে মিট স্যান্ডউইচ খাইয়ে তাদের ক্লাসে চলে যায়, যাদের যাবার পরক্ষণেই সেই জম্বিটা তার গলার চেনটাকে উপড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওয়েনসডে থিংকে জানায় সে উইলো হিল পাগলাগারদে যাচ্ছে টাইলারের সঙ্গে দেখা করতে, যেটা বলে সে ইনেটের ড্রাইভিং টেস্টের রিসিপ্ট চুরি করে ড্রাইভিং ইন্সট্রাক্টরের গাড়ি হাতে নিয়ে পাগলাগারদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক তখনই ওয়েনসডের রুমে মর্টিসিয়া চলে আসে, যে থিংয়ের থেকে জোর করে গুডির কালো জাদুর বইটা নিয়ে নেয়।
এদিকে উইলো হিল পাগলাগারদে পৌঁছে ওয়েন্সডে সেখানকার সিকিউরিটিকে কাগজপত্র দেখিয়ে ভিতরে চলে যায়, যেটার পর রিসেপশনিস্ট তার কাগজপত্রগুলোকে আবারও চেক করে নিয়ে তার সঙ্গে ডক্টর ফেয়ারবার্নের পরিচয় করিয়ে দেয়, যে টাইলারের কেসটা হ্যান্ডেল করছিল। তাই পথে যেতে যেতে ডক্টর ওয়েন্সডেকে জানায় টাইলার প্রায় সময় তাকে তার কথাই বলে। তাছাড়া টাইলার যেহেতু খুবই ধূর্ত ও অসহযোগী হাইড, তাই তাকে সামলাতে তার একটু অসুবিধাই হচ্ছে, কারণ সে এই প্রথমবার কোনো হাইডকে চিকিৎসা করছে। কথাটা শুনে ওয়েন্সডে জিজ্ঞাসা করে তারা ম্যারিলিন থরহিলের কী ব্যবস্থা নিয়েছে। উত্তরে ডক্টর ফেয়ারবার্ন জানায় সে এখনও পর্যন্ত অস্বীকার করছে যে সেই টাইলারের মালিক, তাই তারা তাকে অন্য ফ্যাসিলিটিতে রেখে দিয়েছে, কারণ তার ধারণা তারা দুজন একে অপরের থেকে যত দূরে থাকবে ততই তাদের বন্ডিং দুর্বল হবে। এরপর ওয়েন্সডে টাইলারের সঙ্গে দেখা করে, যে তাকে দেখার সাথে সাথেই তাদের পুরনো সম্পর্কের কথা বলে ম্যানুপুলেট করতে শুরু করে দেয়। কিন্তু ওয়েন্সডে তার কথাগুলোকে গুরুত্ব না দিয়ে তাকে তার বাবার মৃত্যুর কথা জানায়, কিন্তু টাইলার বিষয়টাকে আমল দেয় না, যে বুঝে যায় যে ওয়েন্সডে এখানে তার সাহায্য চাইতে এসেছে। তাই সে তাকে সাহায্য করতে স্পষ্ট মানা করে দেয় এবং বলে সে তাকে অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরতে দেখতে চায়। কথাটা শুনে ওয়েন্সডে কিছুই না বলে সেখান থেকে চলে যেতে গেলে টাইলার ওয়েন্সডেকে বলে সে ইনেটকে যেখানেই দেখতে পাবে সেখানেই তাকে শেষ করে দেবে, যেটাতে ওয়েন্সডে প্রচণ্ড রেগে যায় এবং টাইলারকে উল্টোপাল্টা বলে তাকে অপমান করতে শুরু করে দেয়। যেটা শুনে টাইলার রেগে গিয়ে হাইডে পরিণত হতে গেলে বাইরে থাকা সিকিউরিটি তাকে ইলেকট্রিক শক দেয়, ফলে সে আর হাইডে পরিণত হতে পারে না। তাই ওয়েন্সডেকে সেখান থেকে চলে যেতে দেখে টাইলার ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের নেভারমোরকে দেখানো হয়, যেখানে ইউজিন পাগসলির কাছে ছুটে ছুটে এসে তাকে সাইডে নিয়ে গিয়ে বলে তার পেট স্লার পালিয়েছে, যেটা শুনে পাগসলি প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আমরা ইনেটকে দেখতে পাই, যে থিংয়ের সঙ্গে কথা বলে জানতে পারে আজ তার জন্মদিন, যেটা পুরো অ্যাডামস পরিবার ভুলে গিয়েছে। তাই থিংয়ের মন ভালো করার জন্য ইনেট তাকে আজ রাতে পার্টিতে আমন্ত্রণ জানায়, যার পরক্ষণে কোনো অজ্ঞাত ব্যক্তি ইনেটের বয়ফ্রেন্ড বুনোর উপর হামলা করে দেয়, যাকে বাঁচাতে গেলে ইনেটও তার জালে জড়িয়ে যায়। তাই থিং সাথে সাথে বিষয়টা দেখার চেষ্টা করতে গেলে সেই অজ্ঞাত ব্যক্তিটা তার বাক্সের ডালা বন্ধ করে দিয়ে সেটা লক করে দেয়, যাতে থিং বার হতে না পারে। তখনই আমাদের প্রিন্সিপাল ব্যারিডটকে দেখানো হয়, যার অফিসে বিয়াঙ্কা আসলে সে তাকে জিজ্ঞাসা করে মর্টিসিয়াকে তার মায়ের থেকে স্কুলের জন্য ডোনেশন চাওয়ার কথা সে বলেছে কি না। উত্তরে বিয়াঙ্কা জানায় সে বিষয়টা জানিয়েছে, কিন্তু তার মনে হয় না তাতে কোনো কাজ হবে। কথাটা শুনে প্রিন্সিপাল তাকে তার সাইরেন সং ব্যবহার করে মর্টিসিয়াকে কাজটা করতে বাধ্য করতে বলে, কিন্তু বিয়াঙ্কা যেহেতু কাজটা করতে চাইছিল না, তাই সে উল্টো প্রিন্সিপালের উপরই তার সাইরেন সং ব্যবহার করে বিষয়টাকে এড়িয়ে যাবার চেষ্টা করে। কিন্তু তখনই সে জানতে পারে প্রিন্সিপাল ব্যারিডটের কাছে আগে থেকেই প্রোটেকশন আছে, যার জন্য তার কিছুই হয় না। এদিকে ওয়েন্সডে রুমে ফিরে এসে থিংয়ের সঙ্গে কথা বলে জানতে পারে ইনেটকে কেউ অপহরণ করে নিয়ে গেছে, যার পরক্ষণে ইনেটের ফোনে একটা আননোন নাম্বার দিয়ে কল আসে, যেটা রিসিভ করলে ওয়েন্সডে জানতে পারে তার স্টকার ইনেট ও তার বয়ফ্রেন্ড ব্রুনোকে নিয়ে গেছে। তাই তার কাছে মাত্র 30 মিনিট সময় আছে, যদি সে তার মধ্যেই তাদের খুঁজে বার করতে না পারে তাহলে সে তাদেরকে শেষ করে দেবে। ঠিক তখনই কেউ রুমের দরজার নিচে দিয়ে একটা চিঠি দিয়ে পালিয়ে যায়, যাকে ওয়েন্সডে ধরতে পারে না। তাই সাথে সাথে চিঠিটা খুললে ওয়েন্সডে তার মধ্যে প্লে ডেড বলে একটা লেখা লক্ষ্য করে, যার মাথামুন্ডু আপাতত সে কিছুই বুঝতে পারে না। অন্যদিকে ইনেট ও তার বয়ফ্রেন্ড ব্রুনোর জ্ঞান ফিরলে তারা নিজেদেরকে একটা চেয়ারের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় পায়, যাদের মাথার উপরে অনেকগুলো ধারালো অস্ত্র ঝোলানো ছিল, যেটা দেখে তাদের দুজনের অবস্থা খারাপ হয়ে যায়। তখনই আমরা ওয়েন্সডেকে দেখতে পাই, যে থিংকে সঙ্গে নিয়ে ইনেটকে খুঁজতে বার হলে পথে তার সঙ্গে তার মিউজিক টিচার ক্যাপ্রির দেখা হয়ে যায়, যে তাকে গাওয়ার জন্য অর্গানাইজ করা অর্কেস্ট্রাতে চ্যালো বাজানোর জন্য আমন্ত্রণ করলে ওয়েন্সডে জানায় তার এখন এসবের জন্য সময় নেই, সে অন্য কাজে ব্যস্ত আছে। তাছাড়া আগের দিন সে তার মিউজিক শোনার পরেও তো কোনো মতামত দেয়নি। কথাটা শুনে ক্যাপ্রি জানায় তাকে মিউজিকের ওপর নিজেকে বিসর্জন দিয়ে দিতে হবে, না হলে সে শুধু মিউজিকের একটা নোট হয়েই থেকে যাবে। যেটা বলে সে সেখান থেকে চলে গেলে হঠাৎ করে ওয়েন্সডের মাথায় একটা খটকা লাগে, যার জন্য সে আবারও সেই চিঠিটাকে খুলে সেটাকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে এগুলো কোনো লেখা নয়, আসলে একটা মিউজিকের নোট, যার জন্য সে সাথে সাথে অর্গান পিয়ানোতে বসে সেই নোটগুলো প্লে করতে শুরু করে, যার সাথে সাথেই একটা গুপ্ত দরজা খুলে যায়।
তাই সেই পথ ধরে এগিয়ে গেলে ওয়েনসডে ল্যাগো টাওয়ারে পৌঁছে যায়, যেখানে ইনেট ও ব্রুনো বন্দী ছিল। তাই সে দ্রুত এলিভেটরের সাহায্যে টাওয়ারের উপরে উঠে যায়, যেখানে পৌঁছানোর সাথে সাথেই ট্র্যাপটা চালু হয়ে গেলে ইনেটকে বাঁচাতে ওয়েনসডে ট্র্যাপটাকে বন্ধ করার রাস্তা খুঁজতে শুরু করে দেয়, যার দরুন সে আবারও একটা চিঠি পায়, যার মধ্যে একটা ধাঁধা লেখা ছিল। তাই ওয়েনসডে কোনোভাবে মাথা খাটিয়ে ধাঁধার মানেটা খুঁজে বার করে শেষ মুহূর্তে ইনেট ও ব্রুনোকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। ঘটনাটির পর ওয়েনসডে ও বাকিরা জানতে পারে তার স্টকারটা আসলে আর কেউ নয়, অ্যাগনেস নামে সেই 13 বছরের নতুন ছাত্রীটা, যাকে আমরা শুরুতে ওয়েনসডের কাছে অটোগ্রাফ চাইতে দেখেছিলাম। তাই ওয়েনসডে এসবের মানে তাকে জিজ্ঞাসা করলে অ্যাগনেস জানায় সে তার সবথেকে বড় ফ্যান, আর এগুলো সে তার দৃষ্টি তার দিকে আকর্ষণ করার জন্যই করেছে। এখানে অ্যাগনেসের কথার মাধ্যমে আমরা এটাও জানতে পারি সে অদৃশ্য হতে পারে, তাই সে কিছু ছাত্রছাত্রীদের গোপন তথ্য অদৃশ্য হয়ে জেনে নিয়ে তাদের ব্ল্যাকমেল করে কাজগুলো করিয়েছে, কারণ এত কিছু তার একার দ্বারা সম্ভব ছিল না। এখন কথাগুলো শুনে ওয়েনসডে জিজ্ঞাসা করে গ্যালপিনকে হত্যা করার পিছনে তার উদ্দেশ্যটা কী ছিল। উত্তরে অ্যাগনেস জানায় সে গ্যালপিনকে হত্যা করেনি, বরং সে তো তার কাজে সহকারী হতে চায়, যেটা বলে সে ওয়েনসডেকে গ্যালপিনের ফোনটা দিয়ে দেয়। কিন্তু ওয়েনসডে এখানে আপাতত তাকে তার কোনো মতামত না জানিয়ে বাকিদের নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের বিয়াঙ্কাকে দেখানো হয় যে সেই দিন রাতেই মর্টিসিয়ার কাছে গিয়ে তাকে তার সাইরেন সঙ্গের সাহায্যে তার মাকে নেওয়ার মোড়ে ডাকার জন্য বাধ্য করে, আর এখানে আসা স্মৃতিটা ভুলিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যাকে দেখে বোঝাই যাচ্ছিল কাজটা করতে তার মোটেও ভালো লাগছিল না, কিন্তু এক প্রকার বাধ্য হয়েই সেই কাজটা করছিল। এদিকে একই সময় আমাদের ওয়েনসডেকে দেখানো হয় যে থিংয়ের জন্মদিন ভুলে যাওয়ার জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে তাকে একটা উপহার দেয়, যেটার পর সে গুডির বইয়ের কথা তাকে জিজ্ঞাসা করলে ওয়েনসডে জানতে পারে তার মা মর্টিসিয়া সেই বইটাকে নিয়ে গেছে। ঠিক তখনই সে বাইরে সেই রেভেন বার্ডটাকে তাদের উপর নজর রাখতে লক্ষ্য করে, তাই সে সাথে সাথে বাইরে গেলে রেভেন বার্ডটা সেখান থেকে উড়ে পালিয়ে যায়। তখনই আমাদের ড্রাইভিং ইনস্ট্রাক্টর গেবকে দেখানো হয় যে জঙ্গলের রাস্তা দিয়ে যখন ফিরছিল তখনই তার গাড়ির সামনে সেই জম্বিটা চলে আসে, যার সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগলে গেব যখন বাইরে বার হয়ে বিষয়টা দেখতে যায় তখনই স্লার্প নামে সেই জম্বিটা তার উপর আক্রমণ করে দিলে দ্বিতীয় এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ওয়েনসডে সিজন 2 এর প্রথম এবং দ্বিতীয় এপিসোডের ডিটেল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। এছাড়া গল্পের কাহিনীকে নিয়ে যদি আপনাদের এখনও কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আমি যত দ্রুত সম্ভব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাছাড়া বাকি দুটো এপিসোডের এক্সপ্লেনেশন খুব দ্রুতই আসতে চলেছে, তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।